হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্তা। মাই পকেট ডায়েরির নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের গন্তব্য শ্রীরামপুর এবং কোন্নগরের বিশেষ কিছু দর্শনীয় স্থান। চলুন তাহলে শুরু করা যাক। আগের পর্বে আমরা দেখেছিলাম রাবড়ি গ্রামের হাল হদিশ। আজকের শুরু সেখান থেকেই। এখন দুপুর 1:30। রোদ বেরোনোয় গরমটাও খুব বেড়েছে। ফিরতি পথে মশাট বাজার এবং টিএন মুখার্জি রোড পেরিয়ে চলে এলাম দিল্লি রোডে। দিল্লি রোড থেকে শ্রীরামপুর ঢুকে আমরা চলে এলাম মুখার্জি রেস্টুরেন্টের সামনে। ভেতরে ভিড় থাকায় খানিকক্ষণ অপেক্ষা করতে হলো। কিছুক্ষণ হলো চলে এসেছি খাবার টেবিলে। হোটেলের ডাইনিং স্পেসটাও খুব সুন্দর করে সাজানো, অ্যাম্বিয়েন্সটাও ভীষণই সুন্দর। মেনুতে ছিল গোল্ডেন ফিশ ফ্রাই, যেটা এনাদের ভীষণই বিখ্যাত। সঙ্গে রেশমি কাবাব, ফ্রেঞ্চ ফ্রাই, আর মেন কোর্সে ছিল বাটার নান সঙ্গে মিক্সড ভেজ। লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম কোন্নগরের উদ্দেশ্যে। পথে প্রথমেই পড়ল মাহেশের মন্দির। রাস্তার পাশে দেখতে পেলাম মাহেশের বিখ্যাত রথ। এখন মন্দির বন্ধ থাকায় আমরা চলে গেলাম কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। বিকালে এখানে আসবো। চলে এসেছি কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। বাড়িতে ঢোকার মুখেই আছে টিকিট কাউন্টার। সেখানে প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। এই বাড়িতেই অবনীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা কেটেছে বলে জানা যায়। উনিশের দশকে তৈরি গঙ্গার তীরে অবস্থিত এই বাগান বাড়িটির স্থাপত্য ও ঐতিহাসিক মূল্য কল্পনাতীত। রয়েছে বিশাল একটি অ্যাকোরিয়াম এবং তাতে রং বেরঙের বিভিন্ন মাছ। সেদিন ওখানে ছিল কোনো এক সংস্থার আয়োজিত বসন্ত উৎসব। নাচ, গান, আবৃত্তি সব মিলিয়ে গঙ্গা তীরের এই বাগান বাড়িটি যেন আনন্দ মুখর হয়ে উঠেছিল। চারিদিকে সবুজে ঘেরা এক বিশাল বাগান বাড়ি, যার ভেতরে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা অনেক ছবি এবং তার বর্ণনা। এমনকি অন্যান্য শিল্পী যারা তাকে ট্রিবিউট দিয়ে অনেক ছবি এঁকেছেন, সেগুলোও সুন্দর করে টাঙানো আছে দেওয়ালে। আছে অনেক পুরানো নথি। বাঙালির প্রকৃতি প্রেম, শিল্পের প্রতি ভালোবাসা, সর্বোপরি বাংলার সমৃদ্ধ ঐতিহ্যকে মন ভরে দেখতে হলে এই জায়গাটি অবশ্যই একবার ঘুরে আসতে পারেন। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি থেকে বেরিয়ে মিনিট 10 শ্রীরামপুরের দিকে এগোতেই আমরা পৌঁছে গেলাম কোন্নগরের দ্বাদশ শিব মন্দির ঘাটে। 1821 সালে এই মন্দির নির্মাণ করা হয়। বাংলা এবং মুঘল স্থাপত্যের মিশ্রণ দেখা যায় মন্দিরের কারুকার্যে। মোট 12টি শিব ঠাকুরের মন্দির এখানে দেখা যায়। এখানে মন্দির চত্বর খুবই শান্ত, আর গঙ্গার শীতল বাতাস যেন প্রাণটা জুড়িয়ে দেয়। সকালে আর বিকালে প্রচুর মানুষের সমাগম হয় এখানে। বিশেষ বিশেষ তিথিতে থাকে পুজোরও আয়োজন। মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকা যায়। বেরোনোর মুখেই রয়েছে জগন্নাথ দেবের একটি মন্দির।
সেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম রাজরাজেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। পৌঁছে গেছি কোন্নগরের রাজরাজেশ্বরী মন্দিরে। এখানে ক্যামেরায় ছবি তোলা এবং ভিডিওগ্রাফি নিষিদ্ধ হওয়ায় আপনাদের দেখাতে পারলাম না। এখন সময় বিকেল 5টা। পৌঁছে গেছি মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে। রাস্তার ডান পাশেই দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে মাহেশের বিখ্যাত রথ। মাহেশের রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব। মাহেশের জগন্নাথ দেবের মূল মন্দির থেকে মাসির বাড়ি গুন্ডিচা মন্দির অবধি জগন্নাথ, বলরাম, সুভদ্রার 50 ফুট উচ্চতা সম্পন্ন রথকে টেনে নিয়ে যাওয়া হয়। 1396 খ্রিস্টাব্দে শ্রী ধ্রুবানন্দ এই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিগুলি প্রতিষ্ঠা করেন। কথিত আছে একবার নাকি শ্রী ধ্রুবানন্দের ইচ্ছা হয়েছিল তিনি নিজ হাতে ভোগ রান্না করে জগন্নাথ দেবকে নিবেদন করবেন। সেই মতো ভোগ রান্না করে তিনি পুরীর মন্দিরে উপস্থিত হন, কিন্তু সেখানকার পুরোহিতরা তাকে বাধা দেন। তখন মনের দুঃখে তিনি আমরণ অনশনের সিদ্ধান্ত নেন। কিন্তু ভক্তের ডাকে সাড়া না দিয়ে কি ভগবান পারেন? জগন্নাথ দেব ধ্রুবানন্দকে স্বপ্নাদেশ দেন এবং ফিরে যেতে বলেন। আরও বলেন যে ভাগীরথীর তীরে মাহেশ বলে একটি জায়গা তুই পাবি। আমি সেখানে একটি বিশাল নিম গাছের গুঁড়ি পাঠাবো, সেটা দিয়েই তুই আমাদের মূর্তি নির্মাণ কর এবং নিজ হাতে আমাদের ভোগ নিবেদন কর। এরপরই এক প্রচণ্ড ঝড়ের রাতে দেখা যায় নদীতে এক বিশাল কাঠের গুঁড়ি ভেসে আসছে। তখন ধ্রুবানন্দ জলে ঝাঁপ দিয়ে সেটিকে তুলে আনেন আর স্বপ্নাদেশ মতো মূর্তি নির্মাণ করে প্রতিষ্ঠা করেন মন্দিরে। এখন সময় বিকেল 6টা। মাহেশের মন্দির দর্শন শেষে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দিল্লি রোড ধরে খানিকক্ষণ চলার পর আমরা উপস্থিত হলাম বালি ব্রিজে। বাঁদিকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির। আজকের জন্য তাহলে এটুকুই। আগামী পর্বে আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।